আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। আমরা জানি যে কোনো পরীক্ষাতেই জাতিসংঘ থেকে 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। স্পেশালি আমরা যদি বিসিএস এর কথা বলি, সেখানে মোটামুটি 1 থেকে 2টি প্রশ্ন মাস্ট আপনি কমন পাবেন শুধুমাত্র জাতিসংঘ থেকে। এবং জাতিসংঘ রিলেটেড যে সংস্থাসমূহ আছে বা এর বাইরে যে সংস্থাগুলো আছে বা যে জোটগুলো আছে, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকে আমাদের মেইন যে টার্গেট বা যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের জাতিসংঘ বিষয়টা শেষ করা। তো জাতিসংঘ কীভাবে গঠিত হলো সেইখান থেকে শুরু করে আমরা মোটামুটি একেবারে জাতিসংঘের অঙ্গ সংগঠন পর্যন্ত যা কিছু আছে সব কিছুই দেখব, এবং যে উন্নয়নমূলক সংস্থাগুলো আছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। তো জাতিসংঘ আজকে যে পর্যায়ে পৌঁছেছে, আসলে সেই পর্যায়ে পৌঁছাতে অনেক 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 সময় লেগেছে। মানে দিনের ভিতরে বা রাতারাতি প্রতিষ্ঠিত হয়ে গেছে বিষয়টা, এরকম না। অনেক আগে থেকেই আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীগুলো পড়েছি আমাদের আন্তর্জাতিক ভিডিওতে। তো সেখানে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই আসলে বিভিন্ন দেশের যে পরাশক্তিগুলোর শাসকরা ছিল, তারা চিন্তা করছিল আসলে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো একটা সংস্থা গঠন করা যায় কিনা। তো এই যেই বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য যেই একটা উদ্যোগ, এটা সর্বপ্রথম যিনি গ্রহণ করেন সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আমাদের রুজভেল্ট। এই রুজভেল্টের মাথা থেকেই সর্বপ্রথম আসে যে আমরা এই যেই বৈশ্বিক শান্তি, এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একটা সংস্থা গঠন করতে পারি, এবং যার নাম আমরা করতে পারি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। এবং সেইখান থেকে আসলে অনেক 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 দূরে যেতে হয়েছে, গিয়ে আলটিমেটলি 1945 সালে আনুষ্ঠানিকভাবে আমাদের জাতিসংঘের অগ্রগতি আমরা দেখতে পাই। তো এই জাতিসংঘ প্রতিষ্ঠার যে উদ্যোগ, এইখান থেকে প্রায় প্রায় প্রশ্ন আসতে দেখা যায় যে কোন কোন ঘটনা জড়িত আছে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগের সাথে, কোথায় কি হয়েছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কখন হয়েছিল, এই বিষয়গুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার যে উদ্যোগ, এই উদ্যোগটা আমরা কয়েকটা বিষয় মানে যেগুলো ইম্পর্টেন্ট আর কি, সেইগুলো নিয়ে জানবো। তো এই বিষয়গুলো মুখস্থ করার জন্য আমরা একটা ট্রিক মনে রাখতে পারি। যদি এমনি মনে রাখি, এমনি মনে রাখবেন, আমার সাজেশন এটাই থাকবে। ট্রিক পড়তে গেলে আসলে বিষয়টা আরও ঝামেলার হয়ে যায়, কিন্তু সবাই তো আসলে অতটা ট্যালেন্টফুল না সবার মতো। তো এই কারণে আমরা একটা ট্রিক মনে রাখতে পারি। যদি কারোর মনে থাকে ভালো, না থাকলে আপনারা সিরিয়ালি মনে রাখলেও চলবে। তো আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে লন্ডনের আটা ও মস্কোতে কাছে বসে ডিম খেতে চাইলে কুইক ইয়েস সাইন দিন। তার মানে লন্ডনের যে আটা আছে, আটা আপনি খেতে চান, এবং মস্কোতে বসে ডিম খেতে চান। ঠিক আছে, যদি খেতে চান তাহলে কুইক ইয়েস সাইন দিয়ে দিন। এই যে কথাটা একটু উল্টাপাল্টা কথা, কিন্তু এটা মনে রাখলে আসলে আমাদের যেই জিনিসগুলো আছে সেটা আমাদের মনে থাকবে। যেমন লন্ডনের, এই লন্ডনের দিয়ে আমরা মনে রাখবো লন্ডন থেকে হচ্ছে লন্ডন ঘোষণা। ঠিক আছে, বা লন্ডন ডিক্লারেশন। এই যে আটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আটলান্টিক সনদ। ঠিক আছে, তারপরে ও দিয়ে মনে রাখবো হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। মস্কো দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মস্কো ঘোষণা বা মস্কো ডিক্লারেশন। তে দিয়ে আমরা মনে রাখবো তেহরান সম্মেলন। কা দিয়ে মনে রাখবো বা কাছে দিয়ে মনে রাখবো কাসাব্লাঙ্কা সম্মেলন। বসে দিয়ে মনে রাখবো বিটনুটস সম্মেলন। আর ডিম দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে ডাম্বারটোনক্স সম্মেলন। এবং কুইক দিয়ে আমরা মনে রাখবো কুইবেক সম্মেলন। ইয়েস দিয়ে ইয়াল্টা সম্মেলন। এবং অ্যাট লাস্ট আমাদের হচ্ছে সাইন দিয়ে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই যে কথাগুলো আছে, এইগুলো আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠার পথে আসলে খুব বড় ভূমিকা রেখেছে। তো এখন একে একে আমরা সবগুলো নিয়ে জানবো। তাহলে প্রথমে লন্ডনের মানে হচ্ছে লন্ডন ঘোষণা বা লন্ডন ডিক্লারেশন। এটা হচ্ছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী পড়েছি, এটা আর একবার আমি বলতে চাচ্ছি না। আপনারা চাইলে এখানে ক্লিক করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলী লিখে নিতে পারেন। জার্মানি যখন ব্রিটেন আক্রমণ করে, তখন লন্ডনে ইউরোপের যেই আশ্রিত 14টি দেশ, সেটা হচ্ছে আমাদের গ্রিস, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, তারপর ফ্রান্স, যুগোস্লাভিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। এই যেই 14টা দেশ, এরা 12ই জুন আমাদের লন্ডনের বসে, আমাদের লন্ডনের যে জেমস প্রাসাদ আছে, এই জেমস প্রাসাদে বসে একটা ঘোষণায় স্বাক্ষর করেন। এই যে ঘোষণায় স্বাক্ষর করেন, এটাকে আমরা বলি হচ্ছে লন্ডন ঘোষণা। ঠিক আছে, এই লন্ডন ঘোষণা আসলে আমাদের ধরা হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠার একেবারে শুরু, যে অনেকগুলো দেশ এখন এক হয়ে গেছে, তার মানে কি যে কোনো একটা সংঘ গঠন হতে পারে। এই কারণে এটাকে আমরা প্রথমে রাখবো। তারপরে আটলান্টিক সনদ। এই লন্ডন ঘোষণা ছিল 1941 সালের ঘটনা। একই বছর 14ই আগস্ট আমাদের ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলস এবং মার্কিন রণতরী অগাস্টাই, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট,
এই দুইজন মিলে একটা চুক্তি স্বাক্ষর করেন বা একটা সনদ স্বাক্ষর করেন, যেখানে 8টি মূলনীতি ছিল। এই যে 8টি মূলনীতি বিশিষ্ট যে একটা সনদে তারা স্বাক্ষর করেন, এটাকে বলা হয় আটলান্টিক সনদ। বোঝা গেল? তারপরে একই বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে খুব বড় একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, যেটার কোড নেম ছিল আর্কেডিয়া কনফারেন্স বা ওয়াশিংটন ডিসি কনফারেন্স। এই যে ওয়াশিংটন ডিসি কনফারেন্স, এখানে জাতিসংঘের যে মূল উদ্যোক্তা দেশগুলো আমরা ধরি, সেখানে হচ্ছে আমাদের 4টি দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যেটি 1990 সালে ভেঙে রাশিয়া এবং অন্যান্য দেশ হয়ে যায়, এবং চীন। এই 4টি দেশের যেই 4টি দেশ মূল উদ্যোক্তা, এরা মিলিত হয়ে আটলান্টিক সনদের কার্যকারিতা ব্যাখ্যা করে। এবং এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ব্যাখ্যা করেন এবং নামকরণ করেন এই যে আমরা একসাথে থাকবো, আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এটারই নাম আমরা দিতে পারি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। তার মানে এটা আমাদের মনে রাখতে পারি যে জাতিসংঘের যে নামকরণ, এই নামকরণটাও কিন্তু করেন হচ্ছে আমাদের রুজভেল্ট। তো মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সোভিয়েতের প্রতিনিধি লিটভিন, তারপরে চীনের প্রতিনিধি টিভি মোং, এরা 1942 সালের 1 জানুয়ারি মানে এই সম্মেলনের শেষের দিকে একটা ঘোষণায় স্বাক্ষর করেন। এই ঘোষণার নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডিক্লারেশন। ঠিক আছে? এই ঘোষণার পরে 26টি দেশ তারা অঙ্গীকার করে যে তারা অক্ষ শক্তি, মানে আমরা তো জানি দুইটা শক্তি আছে, একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি। ঠিক আছে? তো এই অক্ষ শক্তি যারা, এদের সাথে যে তারা নতুন করে কোনো চুক্তি করবে না, এই মর্মে 26টি দেশ এখানে হচ্ছে অঙ্গীকার করে। ঠিক আছে? তারপরের যে ঘটনা আমাদের ইম্পর্টেন্ট, 1943 সালের ঘটনা, সেটা হচ্ছে মস্কোতে ঘটে। মস্কোতে বিগ ফাইভ মানে কি? মানে জাতিসংঘের যেই প্রতিষ্ঠার যে বড় বড় রাষ্ট্রগুলো, তার মানে আমাদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান যেটা রাশিয়া, চীন এবং ফ্রান্স, এই রাষ্ট্রগুলো মিলে জাতিসংঘ গঠনের লক্ষ্যে এই মস্কে মিলে একটা ডিক্লারেশন ঘোষণা করে, যেখানে 7 দফা ছিল। এই 7 দফা বিশিষ্ট ডিক্লারেশনটাকেই আমরা বলি হচ্ছে মস্কো ঘোষণা বা মস্কো ডিক্লারেশন। একই সালে তেহরানে, যেটা ইরানে অবস্থিত, আমরা জানি ইরানের রাজধানী, এখানে রুজভেল্ট, চার্চিল এবং রাশিয়ার জোসেফ স্ট্যালিন এখানে সকল যে দেশ আছে পৃথিবীর স্বাধীন, তাদেরকে আহ্বান করে যে আপনারা সবাই জাতিসংঘের সদস্য হতে পারেন। ঠিক আছে? তাহলে এটা তেহরান সম্মেলনের কথা। তারপরে 1943 সালেরই আরও পরে কাসাব্লাঙ্কা, যেটা মরক্কোয় অবস্থিত আপনারা জানেন, তো এই মরক্কোর কাসাব্লাঙ্কায় ইউএসএ, ইউকে এবং ফ্রান্সের সরকার প্রধান এবং জেনারেলগণ নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণ করতে বাধ্য করার উদ্দেশ্যে একত্রিত হয়। এই যে একত্রিত হলো 1943 সালে মরক্কোর কাসাব্লাঙ্কায়, এটাকে আমরা বলি কাসাব্লাঙ্কা কনফারেন্স বা কাসাব্লাঙ্কা সম্মেলন। তারপরে 1944 সালে আমাদের যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে 1 থেকে 22 জুলাই একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, এটাকে আমরা বলি হচ্ছে ব্রিটন উডস সম্মেলন। ঠিক আছে? তো এই ব্রিটন উডস সম্মেলনে ইউনাইটেড নেশনস মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনফারেন্স নামেও আমরা অভিহিত করে থাকি। তাহলে কি ইউনাইটেড নেশনস মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনফারেন্স, এটা কেন বলি? কারণ এইখানেই আসলে আমাদের যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, তারপরে IRBD বা যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা গঠিত হয়। তাহলে আমাদের ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে দুইটা প্রতিষ্ঠান আমাদের প্রকাশ্যে আসলো, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে? তো 44টি দেশের প্রতিনিধি এই যে ব্রিটন উডস সম্মেলন, এই ব্রিটন উডস সম্মেলনে অংশগ্রহণ করে এবং যুক্তরাষ্ট্র সংস্থা দুটিকে প্রবেশের প্রস্তাব পাশ করে 1945 সালের জুলাই, এবং মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এই সম্মেলনেই। ঠিক আছে? তাহলে অনেকগুলো ঘটনা কিন্তু এই ব্রিটন উডস সম্মেলনে ঘটে। এখানে দুইটা বড় বড় প্রতিষ্ঠান আমাদের পৃথিবীর, সেটা গঠিত হয়, একটা হচ্ছে IMF আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা IRBD, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা শাখা আর কি, বা একটা অঙ্গ সংস্থা। তো 44টি দেশের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করে এবং মার্কিন ডলার আছে এটাকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করে, এবং সেই সাথে সংস্থা দূষিতে প্রবেশের যে প্রস্তাব, এই প্রস্তাবও পাস হয় একই বছরের জুলাইয়ে, পরের বছরের জুলাইয়ে, মনে থাকবে। তারপরে হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন, এটা ওয়াশিংটনে সংগঠিত হয় 1944 সালে, মানে একই বছরে। এই সময় নিরাপত্তা পরিষদ গঠিত হয় এবং 5টি স্থায়ী সদস্য নির্ধারণ হয়। মানে জাতিসংঘের যে 5টা স্থায়ী সদস্য বা যে বিগ ফাইভ যেগুলোকে আমরা বলি, তার মানে কে? একটা হচ্ছে USA, UK, ফ্রান্স, চীন এবং রাশিয়া। এই যে দ্য বিগ ফাইভ, দ্য স্থায়ী সদস্যগুলো এরা গঠিত করে, এবং সেই সাথে নিরাপত্তা পরিষদ আমরা হচ্ছে এখানে দেখতে পাই যে এখানে গঠিত হলো। নিরাপত্তা পরিষদ মানে কি? আমরা বলি সিকিউরিটি কাউন্সিল, তাই তো, বা আমরাকে বলি সিকিউরিটি নেট, গ্লোবাল সিকিউরিটি নেট, তাই তো। তো 1942 সালে ইউনাইটেড নেশনস ডিক্লারেশনটি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে রূপান্তরিত হয়।
মানে যেটা 1942 সালে আমরা ইউনাইটেড নেশনস ডিক্লারেশন হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেটাই এখানে এসে ইউনাইটেড নেশনস একটা অর্গানাইজেশনে রূপান্তর করা হয়। নিরাপত্তা পরিষদ ও ইকোসক গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইকোসক কি, এটা আমরা একটু পরে বলবো। যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যেটা জাতিসংঘের 6টা যেই বড় বড় শাখা আছে বা অঙ্গ সংস্থা আছে, এই অঙ্গের একটা। তারপরে 1945 সালের ঘটনা, যখন আমাদের কুইবেক সম্মেলন হয়। এই কুইবেক সম্মেলনে আমাদের ফাও গঠিত হয়, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আমরা পরবর্তী ভিডিওতে ফাও নিয়ে জানবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফাও গঠিত হয় জাতিসংঘ কার্যকর হওয়ার আগেই, আমাদের IMF গঠিত হয় জাতিসংঘ কার্যকর আগেই, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয় জাতিসংঘ কার্যকর হওয়ার আগেই, আবার আমাদের নিরাপত্তা পরিষদ, তারপরে আমাদের ইকোসক, এগুলো কিন্তু গঠনের যে উদ্যোগ, এটা গ্রহণ করা হয় জাতিসংঘ কার্যকর হওয়ার আগেই, ঠিক আছে। তারপরে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন হচ্ছে রাশিয়ার ক্রিমিয়াতে হয়, যেটি 1945 সালের ঘটনা। এই সময়ে যে আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, তারপরে রাশিয়ার স্ট্যালিন এবং রুজভেল্ট, যিনি তৎকালীন হচ্ছে আমাদের ইউএসের প্রেসিডেন্ট, এরা এই সম্মেলনে মিলিত হয় এবং এই 5টি স্থায়ী দেশকে ভেটো প্রদানের ক্ষমতা প্রদান করা হয়। ভেটো মানে কি? ভেটো একটা ল্যাটিন শব্দ, এর মানে হচ্ছে আমি ইহা মানি না বা আই ফরবিড। তার মানে আমি এটা মানতে চাই না। কোনো একটা প্রস্তাবনা ধরুন জাতিসংঘে উত্থাপিত হলো নিরাপত্তা পরিষদে, এই 5টি দেশের যে কোনো একটি দেশ যদি বলে যে না, এটা আমি মানি না, তাহলে সেই প্রস্তাব বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। এবং লাস্টে যেখান থেকে আমাদের জাতিসংঘের আনুষঙ্গিক বা আমাদের প্রাতিষ্ঠানিক যেই পরিচালনা শুরু হয়, সেটা হয় আমাদের হচ্ছে এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 19টি অধ্যায় এবং 111টি অনুচ্ছেদে জাতিসংঘ সনদে এই দিন মানে এই সময়ে স্বাক্ষর হয়, যেটা 26 জুন 1945 সালের ঘটনা। যাতে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত 50টি রাষ্ট্র। তাহলে সর্বপ্রথম হচ্ছে 50টি রাষ্ট্র স্বাক্ষর করেন। পরবর্তীতে 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। তার মানে আমরা বলতে পারি যে জাতিসংঘ সনদে সর্বমোট স্বাক্ষরকারী বা প্রধান যে সনদ, সেখানে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 51টি টোটাল। 50টি প্রথমে, পরে পোল্যান্ড গিয়েও স্বাক্ষর করলো, ঠিক আছে। অবশেষে 24 অক্টোবর মানে 1945 সালেরই 24 অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয় এবং এই কারণেই আমরা 24 অক্টোবরকে ধরে থাকি যে এই 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ হচ্ছে প্রতিষ্ঠিত হয়। তাহলে এত বড় একটা পথ অতিক্রম করে এসে কিন্তু আমাদের জাতিসংঘটা প্রতিষ্ঠা হয়েছে, বোঝা গেল? এখন তাহলে আমরা আসি জাতিসংঘ কী করে প্রতিষ্ঠা হলো, সেটা আমরা দেখলাম। এখন জাতিসংঘ কিছু বিষয় আমাদের জানতে হয়, যেখান থেকে বারবার প্রশ্ন আসে, মানে যে জেনারেল কিছু ধারণা যে জাতিসংঘ তাহলে আমরা প্রতিষ্ঠা হয় কখন। আমরা দেখলাম যে 24 অক্টোবর 1945 সালে এই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং প্রস্তাবক ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি 1942 সালে ইউনাইটেড নেশনস নামকরণ করেন এবং এটা প্রস্তাবক দেন যে আমরা এটা শুরু করতে পারি। এর সদর দপ্তর হচ্ছে আমাদের ম্যানহাটন, যেটা নিউ ইয়র্কে অবস্থিত এবং এটা একটা বিখ্যাত নদীর তীরে অবস্থিত। এটাকে আমরা সবাই জানি যে পূর্ব নদী বলে বা ইস্ট রিভার বলে। এই ইস্ট রিভারের তীরেই কিন্তু আমাদের এই জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, যেটা ম্যানহাটন নিউ ইয়র্কে। এবং ইউরোপীয় যে সদর দপ্তর, এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। তো এই যে সদর দপ্তর, এই সদর দপ্তরের যেই জমি, এই জমি দান করেন হচ্ছে জন ডি রকফেলার। ভদ্রলোকের বাসা হচ্ছে যুক্তরাষ্ট্রে, তিনি এই সদর দপ্তর প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। এবং জাতিসংঘ যে ভবন, এটা স্থপতি হচ্ছে ডব্লিউ হ্যারিসন, ঠিক আছে। আবার জর্জ হ্যারিসন বললেন না, জর্জ হ্যারিসন ওই যে আমাদের দ্য বাংলাদেশ কনসার্ট করেন, তাই না, বাংলাদেশের পক্ষে জনসমর্থনের জন্য। তো এই কারণে 24 অক্টোবর যেহেতু জাতিসংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, এই দিনকে আমরা বলে থাকি জাতিসংঘ দিবস। 24 অক্টোবরকে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিশ্ব শান্তি এবং নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারি। এবং প্রাক্তন সদস্য কি তাইওয়ান আগে হচ্ছে আসলে স্বাধীন দেশ ধরা হতো, এখন চায়নার ভিতরে ধরা হয়। তো আমরা জানি জাতিসংঘের সদস্য দেশ সবাই হচ্ছে স্বাধীন। তো তাইওয়ান যেহেতু এখন চীনের আওতাধীন, এই কারণে প্রাক্তন সদস্য ধরা হয়, বর্তমান সদস্যর ভিতরে এগুলো গণনা করা হয় না। এবং আরেকটা দেশ আছে, দেশটার নাম ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার সাথে ইন্দোনেশিয়ার তৎকালীন সময় একটু ঝামেলা ছিল। তো 1965 সালে মালয়েশিয়াকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য করার কারণে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে। তবে পরের বছরই আবার 1966 সালে তারা আবারও যোগ দেয়। তার মানে একটা দেশই আছে যারা জাতিসংঘে পুনঃযোগদান করেন, তারা হচ্ছে ইন্দোনেশিয়া। এবং ওসি পরিষদ যেটা আছে, এই ওসি পরিষদের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। আমরা আজকের ভিডিওর পরের দিকে দেখব যে 1994 সালে পালাও যখন স্বাধীনতা অর্জন করে, তখন হচ্ছে ওসি পরিষদ বা আমরা যেটাকে বলি হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল, এই ট্রাস্টিশিপ কাউন্সিলের কার্যক্রম স্থগিত হয়ে যায়। তারপরে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় বা আমরা এটাকে ইংরেজিতে বলি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর পিস বা ইউপিস। এই ইউপিস জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটা বিদ্যালয়, যেটা কোস্টারিকার রাজধানী সান হোসেতে অবস্থিত। 1980 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার প্রশ্ন আসছে।
আরেকটা এখানে আমরা গোলেমালে করে ফেলি যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় একটা, আর একটা হচ্ছে খালি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বা ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। তো আমরা জাপানের কথা চিন্তা করলে অনেকের মাথায় শান্তি শান্তি বিষয়টা আসে, তাই না? তো সবাই মনে করে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় তাহলে মনে হয় জাপানে অবস্থিত, কিন্তু মানে জাপানে জাতিসংঘের যে বিশ্ববিদ্যালয় অবস্থিত সেটা কিন্তু শান্তি বিশ্ববিদ্যালয় নয়, সেটা শুধুমাত্র জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো এটি জাতিসংঘের একটি গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষা প্রতিষ্ঠান, এবং এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে শান্তি বিশ্ববিদ্যালয়ের আগে, মানে 1973 সালে জাপানের টোকিওতে, ঠিক আছে? আর জাতিসংঘের প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল ভাষা আপনারা জানেনই যে 6টি। একটা হচ্ছে আরবি, তারপরে চাইনিজ বা ম্যান্ডারিন, তারপরে ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, আর স্প্যানিশ। অনেকে বলে থাকে যে সপ্তম ভাষা হিসেবে আমাদের বাংলাকে চালু করার কথা আছে, ঠিক আছে? তাহলে বাংলার একটা মনে রাখতে পারেন। গেল। তাহলে এইটা ছিল হচ্ছে কিছু সাধারণ তথ্য। এখন জাতিসংঘে আপনারা জানেন যে প্রত্যেকটি সদস্য দেশকে নির্দিষ্ট পরিমাণ একটা চাঁদা দিতে হয় জাতিসংঘ চালানোর জন্য। এই চাঁদার পরিমাণ নির্ধারণ করার জন্য আমাদের প্রতি বার্ষিক মানে প্রতি অর্থ বছরে জাতিসংঘের যে বাজেট হিসাব করা হয় তার পার্সেন্টেজ হিসেবে ধারণা করা হয়। তো এটা ধারণা করা হয় কীভাবে? কোনো একটা দেশের যে গ্রস ন্যাশনাল ইনকাম আছে বা জিএনআই, তার উপরে ভিত্তি করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম, তার উপরে মুদ্রার ওঠানামা কীরকম হচ্ছে বা ইনফ্লেশন ডিফ্লেশন হচ্ছে কিনা, এবং সেই দেশের দারিদ্র্যের হার কীরকম, এই 4টা বিষয়ের উপরে ভিত্তি করে চাঁদা হিসাব করা হয়। তো চাঁদার সর্বোচ্চ পরিমাণ আসলে 2000 সালের সাধারণ পরিষদের এক অধিবেশনে এটা নির্ধারণ করা হয় 22%। তবে 2000 সালের পূর্বে এটি 25% পর্যন্ত ছিল, মানে সর্বোচ্চ একটা দেশ 25% দিতে পারবে, আগে ছিল। বর্তমানে একটা দেশ সর্বোচ্চ 22% দিতে পারে, এবং এই 22%ই দেয় হচ্ছে আমাদের ইউএসএ বা যুক্তরাষ্ট্র, তারা 22%ই চাঁদা দেয়, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে চায়না। আর সর্বনিম্ন কত দিতে পারে? যেহেতু আমাদের পৃথিবীতে অনেক অনেক দরিদ্র দেশ আছে, তো একেবারে যারা খুবই দরিদ্র তাদের জন্য 0.001% চাঁদা ধার্য করা হয়েছে, এবং যারা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, যাদেরকে আমরা এলডিসি ভুক্ত দেশ বলি, এদের ক্ষেত্রে 0.01%, ঠিক আছে? আর সব থেকে বেশি চাঁদা দেয় কে? 22%ই দেয় হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। চীন দ্বিতীয় পর্যায়ে আছে, যারা হচ্ছে 15% দেয়। জাপান দেয় 8%, জার্মানি দেয় 6%, এবং বাংলাদেশের পরিমাণ আসলে খুবই কম, 0.01% থেকে 0.02%। এখন আসুন জাতিসংঘের সদস্য দেশ, এটা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে মানে পৃথিবীতে তো দেশের অভাব নেই, তাহলে জাতিসংঘের সদস্য দেশ এত কম কেন? তো আমরা জানি পৃথিবীতে এখন বর্তমানের স্বাধীন দেশ ধরা হচ্ছে 195টি। তো এই 195টি দেশের ভিতরে ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন, কেমন? তো প্যালেস্টাইন নিয়ে তো ঝামেলা আছে অনেক দিন ধরেই, ফিলিস্তিনে আমাদের প্যালেস্টাইনের উপর ইসরায়েলের বাহিনীর একটা অনৈতিক হামলা চলে গেছে, যেটা খুব সত্যি অমানবিক। তো এই হোলি সি বা দ্য ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন, এই দুটাকে আসলে পূর্ণাঙ্গ সদস্য দেশ ধরা হয় না আমাদের জাতিসংঘের, এদেরকে বলা হয় অবজারভার কান্ট্রি বা অবজারভার স্টেট, বা আমরা এদেরকে বলে থাকি হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। তো এই দুইটা দেশ যদি পর্যবেক্ষক রাষ্ট্র বাদ দিই, বাকি যে 193টি দেশ আছে, এই 93টি রাষ্ট্র বা দেশই হচ্ছে আমাদের জাতিসংঘের সদস্য। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে বর্তমানে স্বাধীন দেশ কয়টি, বলবেন 195টি, কিন্তু জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি। তাহলে দুইটি কেন নয়? ওই দুইটি হচ্ছে আমাদের পর্যবেক্ষক রাষ্ট্র বা অবজারভার স্টেট, মনে থাকবে। তাহলে প্রতিষ্ঠা কবে? এটা আমরা আগেই বলেছি, তখন সদস্য ছিল 51টি, এবং বাংলাদেশ তখন স্বাধীন ছিল না, সুতরাং বাংলাদেশ তখন জন্মই হয়নি, ঠিক আছে? তখন বাংলাদেশ কি, তখন পাকিস্তানেরও জন্ম হয়নি, ভারতেরও জন্ম হয়নি, তখন আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। তো 1945 সালে তাহলে বাংলাদেশের মানে জাতিসংঘের সদস্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তখন সদস্য ছিল তাহলে 51টি, যে 51টি দেশ আসলে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল, পোল্যান্ড সহ, লাস্টে তো পোল্যান্ড করেছিল, তাই না? তো 1950-এর দশকে নতুন নতুনভাবে দেশ স্বাধীন হতে থাকে, সেই সময় সব দেশে আসলে যোগ দেওয়া শুরু করে, যারা স্বাধীন হয় তারা জাতিসংঘে যোগ দেয়। আলটিমেটলি সদস্য হয়ে যায় 76টি। 1960-এর দশকে আফ্রিকার দেশগুলো একবারে অনেক দেশ স্বাধীন হয়ে যায়, এই সময়টাকে আমরা বলি হচ্ছে আফ্রিকার ঢেউ, দ্য আফ্রিকান ডিকেড অফ ইন্ডিপেন্ডেন্স। এবং শুধু 1960-এর দশকে প্রায় 17টি আফ্রিকান কান্ট্রি কিন্তু এই জাতিসংঘে যোগ দেয়, ফলে তখন দেখা যায় সদস্য বেড়ে হয় 117টি। 1970-এর দশকে আরও বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশ হচ্ছে স্বাধীনতা লাভ করতে শুরু করে, বিশেষ করে আমাদের এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের কিছু দেশ। তো আলটিমেটলি এই সময় সদস্য দাঁড়ায় হচ্ছে 154টি, এবং আমরা জানি 1974 সালে বাংলাদেশ হচ্ছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য হয়। 1980-এর সময় মহাসাগরীয় প্রশান্ত মহাসাগরীয় যেই দ্বীপগুলো আছে সেগুলো আস্তে আস্তে স্বাধীন হয়ে যায়, এবং ধাপে ধাপে তারাও দেখা যায় জাতিসংঘে যোগ দিতে থাকে। তো আলটিমেটলি 80 দশকের শেষের দিকে 159টি সদস্য হয়ে যায়। 1990-এর দশকে আমরা জানি যে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তো ভেঙে গিয়ে সোভিয়েত ইউনিয়ন 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়, এবং তার সেই সাথে যুগোস্লাভিয়াও ভেঙে কয়েকটি দেশ হয়ে যায়।
তো জার্মানিও আবার পুনঃ একত্রীকরণ করে, আগে যে ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি ছিল। তো এই মিলে 1990 দশকের শেষের দিকে সদস্য সংখ্যা দ্বারা 185টির মতো। 2000-এর দশক, এই সময় নতুন ছোট ছোট দ্বীপ, তারপর বলাকান অঞ্চলের কিছু দেশ, এইগুলো আসলে যোগ হয়ে আলটিমেটলি একেবারে শেষের দিকে 2011 সালের 14 জুলাই দক্ষিণ সুদান, যেটাকে আমরা পূর্বে তিমোর লেস্টে বলতাম, এই তিমোর লেস্টে বা সাউথ সুদান, এরা হচ্ছে আমাদের নট তিমোর লেস্টে, তো এই সাউথ সুদান হচ্ছে আমাদের সর্বশেষ রাষ্ট্র হিসেবে 2011 সালের 14 জুলাই যোগ দেয়, এবং তাদের ফলেই মোট যে সদস্য সংখ্যা সেটা হয় 193টি। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের সদস্য নিয়ে যাবতীয় বিষয়াদি। তো সদস্য আসলে এত কিছু আমাদের লাগবে না, এখান থেকে যেটা পড়বেন যে প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি। বাংলাদেশ সদস্য হয় হচ্ছে 1974 সালে। বাংলাদেশ যখন সদস্য হয় তখন তারা কততম ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, তো কিন্তু তখন হচ্ছে সদস্য সংখ্যা ছিল 154টি। আর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র তারা যোগ দিয়েছিল হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে এইগুলো মনে রাখলেই চলবে, কেমন? আর বাংলাদেশ কততম ছিল এটি একটু পড়ে নিতে হবে। তারপরে আসুন অঙ্গকাঠামো আসলে জাতিসংঘের যে অঙ্গকাঠামো, এটাকে আমরা 6টি বড় বড় ট্যাগে আমরা ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে আমরা সাধারণ পরিষদ বলি বা UNGA হিসেবে লিখি। তারপরে নিরাপত্তা পরিষদ, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা UNSC। অর্থনৈতিক অ্যান্ড সামাজিক পরিষদ, যেটাকে আমরা ইকোসক বলি বা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তারপরে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, এটাকে আমরা ইউনাইটেড নেশন ICJ মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলি। তারপর জাতিসংঘ সচিবালয় বা UNS বলি এটাকে আমরা। ট্রাস্টিশিপ কাউন্সিল, এটাকে আমরা UNTC বলি বা ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। তাহলে এই যে 6টা অঙ্গ সংগঠন, এই 6টা অঙ্গ সংগঠনই হচ্ছে জাতিসংঘকে পরিচালিত করে। এর ভিতরে ট্রাস্টিশিপ কাউন্সিল বা আমাদের যেই ওসি পরিষদ বাংলায় বলি, এই ওসি পরিষদটা বর্তমানে আসলে অ্যাক্টিভ না। বাকি যেই পাঁচটি অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা অঙ্গ সংগঠন নিয়ে আমরা হচ্ছে জানবো। প্রথমে আমরা সাধারণ পরিষদ নিয়ে আসি। সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হয় হচ্ছে 1946 সালের 10 জানুয়ারি আমাদের লন্ডনের সেন্ট্রাল হলে এটার কার্যক্রম শুরু হয়। তো এই জাতিসংঘের যে সাধারণ পরিষদ, এটাই কিন্তু আমাদের জাতিসংঘের যে মূল কার্যক্রম সেটা হচ্ছে পরিচালনা করে। এটার অপর নাম আমরা বলি হচ্ছে আলোচনা পরিষদ বা নির্বাহী পরিষদ, বা কেউ কেউ বলে ডিসকাশন বডি। জাতিসংঘের যাবতীয় যে বিষয়াদি, যে প্রস্তাবাদি আছে সেগুলো এইখানে আলোচনা হয়, ঠিক আছে? সদস্য কি, জাতিসংঘের যতগুলো সদস্য আছে সবগুলোই হচ্ছে আমাদের এই সাধারণ পরিষদের সদস্য। তো একটা দেশ সর্বোচ্চ 5 জন সদস্য এখানে পাঠাতে পারে, এটা একটু মনে রাখবেন। সভাপতিকে সাধারণ সভা পরিচালনার জন্য একজন সভাপতি থাকে এবং 21 জন সহসভাপতি নির্বাচিত করা হয়। প্রথম বাঙালি সভাপতি কে ছিল, এটা অনেক সময় প্রশ্ন আসে, যে হুমায়ুন রশিদ। তিনি 1986 সালে সর্বপ্রথম বাংলাদেশি সভাপতি হয়েছিলেন, ঠিক আছে? তো সভাপতির মেয়াদ থেকে মাত্র 1 বছর। তো প্রথম নারী সভাপতি কে ছিল, এটাও প্রশ্ন আসে, যে বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি ভারতীয় একজন। অধিবেশন কি, অধিবেশন হচ্ছে প্রতি সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, মানে এই মাসেই তাদের অধিবেশন অনুষ্ঠান হবে। প্রস্তাব পাশ কি, যে কোনো প্রস্তাব পাশ করতে গেলে সাধারণ পরিষদের যে রাষ্ট্রগুলো আছে তার 2/3 ভোটে হচ্ছে প্রয়োজন পড়ে। 2/3 ভোট যদি হ্যাঁ পক্ষে পড়ে তাহলে সেটা পাশ হয়, না পড়লে বাতিল। কার্যাবলী কী কী, এরা হচ্ছে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন করে, মহাসচিবদের নিয়োগ, এখানে এদের একটা ভূমিকা আছে। সদস্য দেশকে বহিষ্কার করতে পারে এরা। তাদের সঙ্গে বাজেট পাস করা হয়, সদস্য দেশগুলো চাঁদার পরিমাণ নির্ধারণ করা হয়, অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন করা হয়, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়, নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে বিচারক নিয়োগ করা হয়। তাহলে এতগুলো কাজ কিন্তু আমাদের সাধারণ পরিষদে বা জেনারেল অ্যাসেম্বলিতে হয়ে থাকে। এখন সাধারণ পরিষদের যে অঙ্গ কাঠামো আসি, সাধারণ পরিষদ আসলে ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে গঠিত। এখানে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি এর যে অঙ্গ কাঠামো আছে। এর ভিতরে দেখা যায় 30টির মতো আমাদের কমিটি আছে, তো 6টি প্রধান কমিটি আছে, কেমন? মানে মোট কমিটি আছে 30টির মতো, কিন্তু 6টি হচ্ছে প্রধান। এই 6টি নিয়ে মেনলি আমরা মনে রাখবো। আর কমিশন আছে 6টি, 7টি বোর্ড আছে, 4টি কাউন্সিল আছে, একটা প্যানেল আছে, তাছাড়া অনেক কর্মী আছে এবং অন্যান্য যেই অঙ্গ সংগঠন আছে বা যেই লোকজন আছে তারা মিলে আমাদের সাধারণ যে অ্যাসেম্বলি বা জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ পরিচালনা করে। এখন কমিটির কথা যদি বলি, 6টি কমিটি অনেক সময় প্রশ্ন আসতে পারে। প্রথম কমিটি হচ্ছে নিরস্ত্রীকরণ বা আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক কমিটি। দ্বিতীয় কমিটি হচ্ছে অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক। তৃতীয় কমিটি হচ্ছে সামাজিক মানব কল্যাণ এবং সাংস্কৃতিক বিষয়ক। চতুর্থ কমিটি হচ্ছে বিশেষ রাজনীতি এবং উপনিবেশ বিলোপ বিষয়ক। পঞ্চম কমিটি হচ্ছে প্রশাসনিক এবং বাজেট বিষয়ক এবং ষষ্ঠ কমিটি হচ্ছে আইন বিষয়ক। এখন অনেকের মনে থাকবে না, এটা স্বাভাবিক। মনে রাখার জন্য নিচের এই সেন্টেন্সটা মনে রাখতে পারেন, একটা নিমনিক, যে অস্ত্র নিরাপত্তা ও অর্থনীতি সমাজের রাজনৈতিক এবং প্রশাসনিক আইনকে বাধাগ্রস্ত করে। এইখানে অস্ত্র নিরাপত্তা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কমিটি বা আমরা যেটাকে বলছে যে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক।
তারপরে অর্থনীতি এবং অর্থ সম্পর্কিত, এটা হচ্ছে দ্বিতীয় কমিটি। তারপরে সামাজিক, মানব কল্যাণ এবং সাংস্কৃতিক বিষয়ক হচ্ছে তৃতীয় কমিটি। তারপরে রাজনৈতিক এবং উপনিবেশ বিলোপ বিষয়ক, এটা হচ্ছে আমাদের চতুর্থ কমিটি। প্রশাসনিক এবং বাজেট বিষয়ক হচ্ছে আমাদের পঞ্চম কমিটি। এবং ষষ্ঠ কমিটি হচ্ছে আইন বিষয়ক। এখানে মনে রাখতে পারি, জাস্ট এই সেন্টেন্সটা মনে রাখবেন, তাহলেই হবে। তারপর আসেন কমিশন। কমিশন 6টি আছে। এখন কমিশনের ক্ষেত্রে সালটা নিয়ে আমাদের সমস্যা হয়। অনেকে মনে করেন যে সাল তো আগে পিছে আসে, তাহলে সিরিয়াল কি মেনটেন করা হয়নি? হ্যাঁ, আসলে এই কমিশনগুলো যে নামকরণ করা হয়েছে এর সাথে সময়ের কোনো মিল নেই, ঠিক আছে? দেখা যাচ্ছে এক এক কমিটি এক এক সময় হয়েছে, পরে এগুলোর নামকরণ করা হয়েছে, এটা প্রথম, এটা দ্বিতীয়। এই কারণে সাল আপনারা সিরিয়ালি পাবেন না। তো প্রথম কমিশনটা 1952 সালে গঠিত হয়, এটাকে আমরা বলি ইউনাইটেড নেশন ডিসআর্মামেন্ট কমিশন বা ইউএনডিসি। দ্বিতীয় কমিশনকে আমরা বলি ইউনাইটেড নেশন সিভিল সার্ভিস কমিশন। তৃতীয় কমিশন 1947 সালে হয়, আর দ্বিতীয় কমিশন হয় 1974 সালে। তৃতীয় কমিশনকে আমরা বলি ইন্টারন্যাশনাল ল কমিশন, এবং চতুর্থ কমিশন 1966 সালে হয়, যাকে আমরা বলি ইউনাইটেড নেশন কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, বা এটাকে ইউএনসিট্রাল বলে, কেমন? তারপরে পঞ্চম কমিশন 1948 সালে হয়, এটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস কনসিলেশন কমিশন ফর প্যালেস্টাইন বা ইউএনসিসিপি। এটা প্যালেস্টাইনের যে স্বাধীনতা এবং প্যালেস্টাইনের বিষয়ে এটা নিয়ে গঠিত হয়। এবং ষষ্ঠ কমিশন যেটা 2005 সালে, এবং সর্বশেষ কমিশন এটা গঠিত হয় হচ্ছে 2005 সালে, এটাকে আমরা বলি ইউনাইটেড নেশন পিস বিল্ডিং কমিশন। তাহলে এই 6টা কমিশন। এখন এই 6টা কমিশনের যদি নাম আপনাদের না মনে থাকে, তাহলে এটা মনে রাখতে পারেন যে ডোন্ট সেলস লিগাল ট্রেড, প্লিজ পিস, মানে যারা বৈধ ব্যবসা করে তাদেরকে শেষ করার দরকার নেই, পিস প্রতিষ্ঠা করার দরকার, ঠিক আছে? আর এর ভিতরে ডোন্টে ডি দিয়ে আমরা মনে রাখতে পারি ডিসআর্মামেন্ট অর সিকিউরিটি, এটা ফার্স্ট কমিটি। সেজে সি দিয়ে মনে রাখবো সিভিল সার্ভিস। তারপরে লিগাল দিয়ে মনে রাখবো ল। ট্রেড দিয়ে তো ট্রেড ল আমরা জানি, ফোর্থ। আর প্লিজ দিয়ে মনে রাখবো প্যালেস্টাইন। আর লাস্টে পিস মানে তো পিস বিল্ডিং। তাহলে এইভাবে 6টা কমিশনের নাম আমরা ইন্টারেস্টিংভাবে মনে রাখতে পারি। তারপরে আসুন বোর্ড। আমরা বললাম কি বোর্ড আছে 7টা বোর্ডের, এই 7টা বোর্ডকে আমরা 2টা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড বা যেটাকে আমরা বাংলায় বলি নির্বাহী বোর্ড, এবং একটা সাধারণ বোর্ড। তো নির্বাহী বোর্ড হচ্ছে 3টা, একটা হচ্ছে জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী বোর্ড, একটা হচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এবং জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক বোর্ড, আর একটা হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী। এই 3টা বোর্ডকে আমরা বলি নির্বাহী বোর্ড বা এক্সিকিউটিভ বোর্ড, এবং এর বাইরে 4টা আছে। একটা হচ্ছে নিরীক্ষক বোর্ড, বাণিজ্য এবং উন্নয়ন বোর্ড, জাতিসংঘের যৌথ কর্মী পেনশন বোর্ড এবং নিরস্ত্রীকরণ বিষয়ক বোর্ড। এই 4টি বোর্ডকে আমরা সাধারণ বোর্ড বলি, ঠিক আছে? তো এই 4টি আর এই 3টি টোটাল কয়টা হলো? 7টি বোর্ড। তাহলে এই 7টি বোর্ড হচ্ছে টোটাল আমাদের সাধারণ পরিষদে আছে। কাউন্সিল ও প্যানেল, তো নতুনতম বা একদম লেটেস্ট কাউন্সিল হলো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল বা ইউএনএইচআরসি, যা 2006 সালের মার্চ মাসে পূর্বোক্ত মানে ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস এটা ছিল, এটা থেকে প্রতিস্থাপন করে বর্তমানে এটা করা হয়েছে। তো মোট কাউন্সিল আছে 4টি এবং একটি প্যানেল আছে, এছাড়াও বিভিন্ন কর্মী গোষ্ঠী এবং অন্যান্য সহায়ক সংস্থা, সব মিলেই হচ্ছে আমাদের জাতিসংঘের অঙ্গ সংস্থান বা সাধারণ পরিষদের যে অঙ্গ সংস্থান সেটা গঠিত। বোঝা গেল? এখন দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা পরিষদ বা যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেই অঙ্গ সংগঠন আমাদের জাতিসংঘের, সেটা এইটা কি? এইটা হচ্ছে আমাদের স্বস্তি পরিষদ নামে পরিচিত বা গ্লোবাল সেফটি নেট নামে পরিচিত। এইটার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1 বছর পরে জাতিসংঘ গঠনের, তার মানে 17 জানুয়ারি 1946 সালে। এবং এর যে সভাপতি থাকে, এই সভাপতির মেয়াদ থাকে মোটামুটি 1 মাসের মতো। এবং নিরাপত্তা পরিষদে যদি কোনো একটা প্রস্তাব আমরা পাশ করতে চাই, তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। এই 15 জনের ভিতরে আমাদের 3/5 মানে 5 ভাগের 3 ভাগ ভোট প্রয়োজন হয়। তার মানে কি 3 ভাগের 5 ভাগ মানে 15/3/5, তাহলে কত হয়? 3 + 15, 3 তিরিকে 9টি ভোট। তাহলে 9টি ভোট হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে। কার্যক্রম কি? কার্য হচ্ছে ওসি পরিষদ পরিচালনা, মহাসচিব নিয়োগ অনুমোদন, অবরোধ আরোপ, সনদ সংশোধন, সাধারণ পরিষদ জাতিসংঘের সদস্যপদ প্রদান, শান্তিরক্ষী কমিশন পরিচালনা, সাধারণ পরিষদের সম্মিলিত বিচারক নিয়োগ। এই গুরুত্বপূর্ণ কাজগুলো মনে রাখতে হবে আমাদের। এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু হচ্ছে আমাদের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল করে থাকে। তো নিরাপত্তা পরিষদের একটা সহায়ক সংস্থা আছে যেটাকে আমরা মিনুস্কা বলি। মিনুস্কা মানে কি? ইউনাইটেড নেশনস মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টেবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। একটু মনে রাখবেন, মিনুস্কা মনে রাখবেন, ঠিক আছে? তো জাতিসংঘের যে সনদ, এই সনদের 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নিরাপত্তা পরিষদের সদস্য কয়জন থাকবে। তো এই বর্তমান সদস্য হচ্ছে 15টি, কেমন? এর ভিতরে 5টি তো স্থায়ী সদস্য, সবাই জানেন, দ্য বিগ ফাইভ বলি আমরা, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদেরকে স্থায়ী সদস্য বলি। এবং এই স্থায়ী সদস্য বাদেও 10জন সদস্য আছে, তাদেরকে আমরা বলি অস্থায়ী সদস্য। এবং এগুলো 2 বছর মেয়াদে নির্বাচন হয় প্রতি বছর, ঠিক আছে, জানুয়ারি মাসে। তো এই যে স্থায়ী সদস্য আসলে
নতুন দেশের অন্তর্ভুক্তি, মহাসচিব প্রার্থীর নিয়োগ ইত্যাদি এবং অন্যান্য প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, তারপরে অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য হচ্ছে প্রতি বছর জানুয়ারি মাসে 10 জন অস্থায়ী সদস্য বিভিন্ন অঞ্চল থেকে 2 বছরের জন্য নির্বাচন করা হয়। তাহলে অস্থায়ী সদস্যগুলো হচ্ছে 2 বছরের জন্য, আর স্থায়ী সদস্য সারা জীবনের জন্য। তো এই অস্থায়ী সদস্য 1963 সালের আগে ছিল হচ্ছে 6 জন, কেমন, কিন্তু 1963 সালে 23 নম্বর অনুচ্ছেদে সংশোধন করা হয়, তখন অস্থায়ী সদস্য 6 থেকে 10 করা হয়। যদিও এটা 1963 সালে যে কার্যকর হয়েছে তা নয়, কিন্তু এটা কার্যকর হয়েছে 1965 সাল থেকে। এবং প্রতি বছর আমরা 5টি করে দেশ নির্বাচন করি, এবং সাধারণত জুন মাসের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া যে মেয়াদের জন্য মেয়াদ হবে, সেই মেয়াদের জন্য জুন মাস থেকে আসলে নির্বাচন শুরু হয়ে যায়। তো কোনো একটা সদস্য দেশ নির্বাচিত হবে কিনা তার জন্য 2/3 ভোট লাগে। ঠিক আছে, তাহলে 3/5 ভোট লাগে হচ্ছে যে কোনো প্রস্তাব পাশের জন্য, আর সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ভোট লাগে হচ্ছে 2/3। মনে থাকবে? আচ্ছা, এখন আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাদের অস্থায়ী দেশগুলো, অস্থায়ী সদস্যগুলো, এটা মোট আছে 10 জন, কিন্তু আমরা প্রতি বছর 5টি করে দেশ নির্বাচন করছি, এরকম কেন? এটা জাতিসংঘের নিয়ম, কেমন? এই নিয়মটা আমি একটু পরে বলছি যে কেন এরকম হচ্ছে, আগে এটা দেখে নেন যে এই 5টি দেশের কথা বলছি এরা কারা কারা। এই 5টি দেশের ভিতরে আমাদের আফ্রিকা থেকে 3টা দেশ নেওয়া হয়, 10টি দেশের ভিতরে আফ্রিকা থেকে 3টা দেশ নেওয়া হয়, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, এশিয়া, পশ্চিম এবং অন্যান্য থেকে প্রত্যেকটা থেকে 2টা করে। তাহলে ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য থেকে 2 জন, এশিয়া থেকে 2 রাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ অন্যান্য থেকে 2টা। তাহলে কত হলো? এখানে 3 আর এখানে 6, তাহলে 6টা হলো। তাহলে 6 আর 3 9, এবং পূর্ব ইউরোপ থেকে 1টি দেশ, তাহলে 6 আর 3 9 আর 1 10, তাহলে এই মোট হচ্ছে 10টা সদস্য। এখন এই যে আমরা বলছি যে প্রত্যেক বছরই যে 10 জন করে সদস্য নির্বাচিত হয় তা না, প্রতি বছর 5 জন করে নির্বাচিত হয়। তো এটা নির্ভর করে যেই সালটা, যেমন এখন হচ্ছে 2025 সাল, 25 সাল কি বিজোড় সংখ্যক, তাই তো? তো যেই বছরে নির্বাচনটা হবে ওই বছর কি বিজোড় বছর নাকি জোড় বছর, তার উপরে নির্ভর করে। ফর এক্সাম্পল, যখন জোড় বছর থাকে, প্রত্যেক জোড় বছরে আফ্রিকা থেকে 2টা দেশ নেওয়া হয়, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, পশ্চিম ইউরোপ অন্যান্য দেশ থেকে 1টি করে সদস্য নেওয়া হয়। তাহলে আফ্রিকা থেকে 2টা, এশিয়া থেকে 1টা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল থেকে 1টা, তাহলে 4টা হয়ে গেল, এবং পশ্চিম ইউরোপ অন্য থেকে 1টা, এই তাহলে কটা হলো? 5টা। তাহলে 2 3 4 5, তাহলে জোড় বছরে আমরা 5টা সদস্য নিলাম, বোঝা গেল? আবার যখন বিজোড় বছর আসে, ধরো এবার হচ্ছে আমাদের 2025 সাল, তার মানে কি বিজোড়, পরের বার কী হবে? 2026 সাল, তখন জোড় হবে। তাহলে জোড় বছরে মানে 26 সালে আমরা এই 5 জন নেব, তাহলে এখন তো বিজোড় বছর, তাহলে এখন কি নেব? এখন পশ্চিম ইউরোপ এবং অন্যান্য থেকে 2টা নেব, ঠিক আছে? আফ্রিকা থেকে আমরা 1টা নিব, এশিয়া থেকে 1টা নিব, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য অঞ্চল থেকে 1টা নিব। তাহলে এই 3 আর এই 2 5, তাহলে বিজোড় বছরেও 5, তাহলে জোড় বছরে 5টা নিলাম, বিজোড় বছরে 5টা নিলাম, টোটাল সদস্য 10টা হলো। কিন্তু প্রত্যেক বছরে আমরা নির্বাচন করলাম বিজোড় না জোড় তার ভিত্তিতে 5টা করে। বোঝা গেল কীভাবে 10 জন সদস্য হচ্ছে, কিন্তু প্রত্যেক বছরে আমরা 5 জন করে সদস্য নির্বাচন করছি। তো এই হিসাবে বর্তমান যে সদস্য রাষ্ট্রগুলো আছে আমাদের অস্থায়ী সদস্যগুলো, তারা হচ্ছে আলজেরিয়া, এরা আফ্রিকা অঞ্চল থেকে নেওয়া হয়েছে, 24 সালে নির্বাচিত হয়েছে এরা, মানে জোড় সংখ্যার ভিতরে পড়ে। তারপরে গায়ানা জোড়ের ভিতরে পড়ে, তারপরে দক্ষিণ কোরিয়া জোড়ের ভিতরে পড়ে, সিয়েরা লিওনি এরা হচ্ছে আমাদের জোড়ের ভিতরে পড়ে, তারপরে স্লোভেনিয়া জোড়ের ভিতরে পড়ে। তাহলে এই যে 1 2 3 4 5, এই 5টি রাষ্ট্র জোড় বছর, তার মানে কি 2024 সালে নির্বাচন হয়েছে। তাহলে এরা কত বছর পর্যন্ত থাকতে পারবে? 2025 সাল পর্যন্ত। এবং 2025 সালে আবার নির্বাচন হয়েছে কারা কারা? একটা হচ্ছে ডেনমার্ক বিজোড় বছরে, আর একটা হচ্ছে আমাদের গ্রিস, তারপর হচ্ছে পাকিস্তান, পানামা এবং সোমালিয়া, এরা এই 5টা। তাহলে এরা 25 সালে নির্বাচন হয়েছে, এরা থাকবে 2026 সাল পর্যন্ত। বোঝা গেল? এই দেশগুলো বর্তমানে চাইলে একটু মনে করে নেন, এইবার যদি পরীক্ষা হয় তাহলে এইগুলো আসতে পারে, কিন্তু এগুলো প্রতি বছর চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এখন আসলে যে নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সব থেকে বেশিবার নির্বাচিত হয়েছে জাপান এবং ব্রাজিল, তারা 12 বার নির্বাচিত হয়েছে। আর্জেন্টিনা হয়েছে 9 বার এবং ভারত 8 বার। তো বাংলাদেশ 2 বার হয়েছে, কেমন? 2 বার হয়েছে। এর ভিতরে প্রথমবার তারা জাপানকে পরিচিত করা হয়, সেটা হচ্ছে 1979 থেকে 80 সালে, 80-র দিকে, এবং 2001 থেকে 2001 সালে এই সময়কালে আরেকবার নির্বাচিত হয়। তো এই মোট 2 বার হচ্ছে নির্বাচিত হয়েছে। এখন G4 নামে বা গ্রুপ অফ 4 কান্ট্রিজ নামে একটা জিনিস আছে। এই G4 মানে হচ্ছে আমরা 4টা রাষ্ট্রকে বোঝায়। তো আমরা তো জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টা, কিন্তু নতুন 2টা রাষ্ট্রকে বা 4টা রাষ্ট্রকে ইনক্লুড করার চেষ্টা চলছে। তো 4টা দেশ আছে যারা আসলে খুব চেষ্টা করছে যে তারা স্থায়ী পরিষদে বা স্থায়ী সদস্য হিসেবে
আত্মপ্রকাশ করবে। এই যেই 4টি দেশ পরস্পরকে সমর্থন করে যে আমরা 4জন মিলে আমরা হচ্ছে স্থায়ী সদস্য হিসেবে ঢুকবো, এই 4টি দেশকে একত্রে আমরা বলি হচ্ছে গ্রুপ অফ 4 কান্ট্রিজ বা G4, জি মানে গ্রুপ, ঠিক আছে। কারা? ভারত, ব্রাজিল, জার্মানি, জাপান, ঠিক আছে। সবার ভিতরে কি আছে? জ আছে, তাই না, ভারত বাদে। তাহলে এই যে 4টি রাষ্ট্র, এরা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজেদের স্থায়ী সদস্যপদ লাভের জন্য একে অপরের সমর্থন করে এবং এই সদস্যগুলো দাবি করে যে আমরা স্থায়ী সদস্য হওয়ার যোগ্য এবং আমরা নিজেদেরকে স্থায়ী সদস্য হিসেবে দেখতে চাই। তো এদের মূল উদ্দেশ্য 3টা। একটা হচ্ছে স্থায়ী সদস্যপদ, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব। এই যে দেশগুলো আছে তারা সংস্কার চাই এবং তারা আসলে রাজনৈতিকভাবে বেশ শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী, এটা তো বলার কথা রাখে না। তো এই G5 গঠিত হয়েছে 2005 সালে এবং 2022 সালে রাশিয়া প্রস্তাব করে যে শুধুমাত্র ভারত এবং ব্রাজিলকে স্থায়ী সদস্যপদ দেওয়া চাই, যদি সেটা গৃহীত হয়নি, এখনও কার্যকলাপ চলছে আর কি। এখন আসুন, এই যে আমাদের নিরাপত্তা পরিষদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা আমাদের জাতিসংঘের মহাসচিব নির্বাচনে প্রধান ভূমিকা পালন করে। এখন মহাসচিবের নির্বাচন কি করে হয় এটা নিয়ে আমাদের একটু জানতে হবে। এটা আমরা জানি যে একজন মহাসচিব সর্বোচ্চ 5 বছর থাকতে পারে, তাই তো? তাহলে 5 বছর মেয়াদে হচ্ছে নির্বাচিত হয়। তো একজন পরপর 2বার নির্বাচিত হতে পারে। ফর এক্সাম্পল, একজন 5 বছর ধরে নির্বাচিত হয়ে আছে, তার কার্যকলাপটা অনেক ভালো হয়েছে বা অনেক প্রশংসনীয়, এই কারণে তাকে পুনর্বৃদ্ধি করে আরও 5 বছর দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো দ্বিতীয়বার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, কিন্তু একজন মহাসচিবকে তৃতীয়বার একই পদে নিয়োগ দেওয়া যায় না। তার মানে কি, সর্বোচ্চ 10 বছর একজন মহাসচিব থাকতে পারে। মানে নর্মাল মেয়াদ 5 বছর, কিন্তু চাইলে সর্বোচ্চ 10 বছর রাখা যায়, ডিপেন্ড করে আমাদের সদস্য রাষ্ট্রগুলোর উপরে। জাতিসংঘ সনদের 97 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদের মহাসচিব নিয়োগ দেবে। তার মানে প্রধান পরামর্শক হচ্ছে নিরাপত্তা পরিষদ, তারপরে পোলের মাধ্যমে নির্বাচিত হবে হচ্ছে আমাদের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে বা সাধারণ পরিষদে গিয়ে। ভোটিং সিস্টেমটা কী করে হয়? প্রথমে নিরাপত্তা পরিষদের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে 15 জন সদস্য আছে তাদের প্রত্যেকের একটা করে ভোট থাকে এবং 9টি হ্যাঁ ভোট পড়লেই আমরা বলবো হ্যাঁ ইনি হচ্ছে মহাসচিব হওয়ার যোগ্য, তারপরে সেটা সাধারণ পরিষদে যাবে, ঠিক আছে। তো এই যে 9টি ভোটের ভিতরে স্থায়ী যে 5 সদস্য আছে, এই 5 সদস্যের হ্যাঁ ভোট লাগবেই। তার মানে এই 5 জনের একজন যদি বলে দেয় যে ইনি হতে পারবে না আমাদের মহাসচিব, তাহলে বাকি যেই রাষ্ট্রগুলো আছে সব রাষ্ট্র যদি ভোট দেয়, 10 রাষ্ট্র, তারপরেও সম্ভব না, ঠিক আছে। তার মানে এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের হ্যাঁ ভোট লাগবেই এবং তার সাথে যে কোনো 4 জনের হ্যাঁ ভোট লাগবে, তাহলেই তিনি হচ্ছে মহাসচিব হতে পারবেন। কিন্তু কোনো স্থায়ী সদস্য যদি ভেটো দিয়ে দেয় তাহলে আর হবে না। তবে সাধারণ পরিষদ, জাতিসংঘের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি সদস্য দেশ একটি করে ভোট দিবে, হ্যাঁ বা না অথবা বিরতকরণ বা অ্যাবস্টেইন ফর্ম, মানে সে ভোট দিবেই না, না ভোট মানে হ্যাঁ, হয় পক্ষে ভোট দিবে, না হয় বিপক্ষে ভোট দিবে, অথবা ভোট দিবেই না। এই 3টা জিনিস করা যেতে পারে। 50%-এর বেশি যদি ভোট পায় একজন, তাহলে তিনি হচ্ছে আমাদের সাধারণ প্রস্তাবে হচ্ছে আমাদের মহাসচিব নির্বাচিত হতে পারবে, বা 2/3 উপরে যদি ভোট পড়ে তাহলে বিশেষ প্রস্তাবে সে মহাসচিব নির্বাচিত হতে পারবে, ঠিক আছে। তারপর আসুন জাতিসংঘের ভোটাধিকার বাতিল। আমরা জানি প্রত্যেকটা দেশে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেওয়া আছে, তাই না? চাঁদা ধার্য করা আছে, এই চাঁদাগুলো দিতে হবে। এই চাঁদা যদি কেউ কোনো কারণে দেয় না বা পরপর 2 বছর না দিতে পারে, তাহলে তার ভোটাধিকার বাতিল হয়ে যায়। তো 2023 সালে 6টি দেশের ভোটাধিকার বাতিল হয়ে গেছে। একটা হচ্ছে ভেনিজুয়েলা, ডোমিনিকা, গ্যাবন, ইকুয়েডরিয়াল গিনি, তারপরে হচ্ছে লেবানন আর দক্ষিণ সুদান। এই দেশগুলোর 2023 সালে হচ্ছে বাতিল হয়ে গেছে ভোটাধিকার, ঠিক আছে। এখন 2টা বিষয় এখান থেকে ভাইভাতে অনেক সময় প্রশ্ন হবে, আমি শুনেছি, যদি আমি কোনোদিন ভাইভা দিইনি, সুতরাং আমার কোনো আইডিয়া নেই। একটা হচ্ছে প্রসিডিউরাল ম্যাটার আর একটা হচ্ছে নন প্রসিডিউরাল ম্যাটার বা ফান্ডামেন্টাল ম্যাটার। জিনিসগুলো কি? জাতিসংঘের সনদ মোতাবেক 27-2 অনুচ্ছেদে বলা হয়েছে যে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিষদের 9 জন সদস্যের ইতিবাচক ভোট প্রয়োজন বা হ্যাঁ ভোট প্রয়োজন, এক্ষেত্রে স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা নেই। মানে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য 9 জন সদস্যের হ্যাঁ ভোট প্রয়োজন, সেখানে স্থায়ী সদস্য ভেটো প্রদান করতে পারে না। সব স্থায়ী সদস্য 9টি ভোটের বাধ্যবাধকতা নেই। মানে এই স্থায়ী সদস্যগুলো যে 9 জনের ভিতরে থাকাই লাগবে তার কোনো বাধ্যবাধকতা নেই, বরং যে কোনো 9 জন হলেই হবে। এটা হচ্ছে 27-2 অনুচ্ছেদে বলা হয়েছে। এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে প্রসিডিউরাল ম্যাটার। আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাটার। এটা 27 অনুচ্ছেদের 3-এ বলা হয়েছে
যে যেসব মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে 9টি ইতিবাচক বিষয়ের প্রয়োজন হবে, যার মধ্যে 5টি স্থায়ী ভোট অবশ্যই থাকতে হবে। কোনো স্থায়ী সদস্য বিরোধিতা করলে তা গৃহীত হবে না। তাহলে যদি ফান্ডামেন্টাল বিষয় হয় বা ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয় হয়, সেক্ষেত্রে দেখা যাবে এই 5টি সদস্যর কোনো একজনও যদি ভোট না দেয় তাহলে সেটা পাস হবে না। সুতরাং এই 5টি সদস্যের ভোট লাগবেই। এটা বলা হচ্ছে জাতিসংঘের সনদ 27 3 নম্বর অনুচ্ছেদে। এখন এই মৌলিক বিষয়গুলো কি? একটা হচ্ছে নতুন সদস্যের অন্তর্ভুক্তি। নতুন কোন রাষ্ট্র অন্তর্ভুক্তি হবে কিনা সেটা মৌলিক বিষয়। সনদের সংশোধন, জাতিসংঘ সনদ সংশোধন করা হবে কিনা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের বহিষ্কার। তারপরে কোনো বিষয়ে আন্তর্জাতিক বিরোধের সৃষ্টি করছে কিনা। উপদেশমূলক মতামতের জন্য আন্তর্জাতিক বিচারালয়কে অনুরোধ। শান্তির প্রতি হুমকি। সদস্য দেশসমূহকে পরিষদের আলোচনা অংশগ্রহণের জন্য আমন্ত্রণ। তারপরে রুলস অফ প্রসিজার বা কার্যবিধি অনুমোদন। এই ইত্যাদি বিষয় যেগুলো মৌলিক বিষয় আছে এগুলোতে আসলে স্থায়ী সদস্যদের লাগবেই, তাছাড়া সম্ভব না। তাহলে এটা গেল আমাদের নিরাপত্তা পরিষদ। এখন তৃতীয় যে জিনিসটা আমাদের অঙ্গ সংগঠন জাতিসংঘে, সেটা হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদকে আমরা ইংরেজিতে বলি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা ইকোসক সংক্ষেপে, ঠিক আছে। তো এটা প্রতিষ্ঠা হয় 1945 সালের 26শে জুন, মানে জাতিসংঘ গঠনের আগে এটা হয়ে যায়, আমরা আগেই বলেছি তাই না। তো প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল শুধুমাত্র 18 জন। বর্তমান সদস্য হচ্ছে 54 জন বা 54টি। সদস্যদের মেয়াদ থাকে 3 বছর এবং আঞ্চলিক কমিশন আছে 5টি। আঞ্চলিক কমিশন একটু পরে আমরা জানবো। তো বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছে আমাদের নেপালি একজন লোক বাহাদুর থাপা। তিনি 81তম প্রেসিডেন্ট। মেয়াদ হচ্ছে জুলাই 2025 থেকে জুলাই 2026 পর্যন্ত, মানে রিসেন্টলি নির্বাচিত হয়েছে। এটা ইউনাইটেড নেশন ফ্যামিলি নামে পরিচিত। মূল কাজ কি? মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। তো এটা অনেকগুলো কাজ করে থাকে। একটা হচ্ছে উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কাজ করে, মানবাধিকার অর্জনের জন্য কাজ করে, মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধ, তারপরে আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে এবং এইগুলোর জন্য যেই বিশেষায়িত সংস্থাগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করে, যেমন WHO, ইউনেস্কো, FAO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর। এবং মানবাধিকার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে যে আমরা জানি যে MDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এজেন্ডা 2030, ইউথ টেকিং অ্যাকশন, এই জিনিসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ইকোসক। তো আমরা যে বললাম 5টি আঞ্চলিক কমিশন আছে, এই 5টি আঞ্চলিক কমিশনের আমাদের শুধুমাত্র সদর দপ্তরগুলো জানলেই চলবে এবং কোন অঞ্চলে সেটা একটু জানার প্রয়োজন আমাদের। সেটা হচ্ছে এই 5টি কমিশন কী কী? একটা হচ্ছে ইকোনমিক কমিশন অফ আফ্রিকা। আফ্রিকা নাম শুনেই বুঝতে পারছেন যেটা হচ্ছে আফ্রিকায় অবস্থিত। তারপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অফ এশিয়ান প্যাসিফিক, তার মানে কি এশিয়া প্যাসিফিক অঞ্চলে। তারপর ইকোনমিক কমিশন অফ ইউরোপ, তার মানে কি ইউরোপের। তারপর ইকোনমিক কমিশন অফ ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান, মানে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে। ইকোনমিক কমিশন অ্যান্ড সোশ্যাল কমিশন অফ ওয়েস্টার্ন এশিয়া, মানে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি, এই অঞ্চলের আরেকটা। তাহলে আমাদের যেটা আফ্রিকার যে সদর দপ্তর এটা হচ্ছে আদিস আবাবা, যেটা ইথিওপিয়ার রাজধানী। আমাদের এশিয়া প্যাসিফিকের হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডে, আর ইউরোপেরটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে, আর ল্যাটিন আমেরিকারটা হচ্ছে সান্তিয়াগো চিলি, আর বৈরুত লেবাননে হচ্ছে আমাদের পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের, ঠিক আছে। এখন আসুন, এই যে বললাম যে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে বা এই এটার প্রবক্তাই কিন্তু হচ্ছে আমাদের ইকোসক। এখন এটা জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই, MDC জিনিসটা কি। তো 2000 থেকে 2015 সাল, এই 15 বছর মেয়াদি কিছু ডেভেলপমেন্টাল গোল আমাদের নেওয়া হয়। এটাকে আমরা বলে থাকি MDG বা মিলেনিয়াল ডেভেলপমেন্টের গোল। এবং 2016 থেকে 2030 পর্যন্ত আমরা ডেভেলপমেন্টের আরেকটা গোল নিই, এটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোল, ঠিক আছে। তাহলে 2000 থেকে 2015 পর্যন্ত MDG, তারপর থেকে 2030 পর্যন্ত হচ্ছে SDG। এতটুকু আপাতত মনে রাখুন। এখন ভিতরে দেখি আমরা যে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এটাকে আমরা ইংরেজিতে বলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হচ্ছে আমাদের যে স্বল্পোন্নত দেশগুলো আছে সেগুলো, বা আমরা যেটাকে LDC বলি বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, এগুলো নির্দেশনা কী করে হবে সেটার একটা দলিল। তো 2000 সালে 6 থেকে 8 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে 55তম অধিবেশন এটি গৃহীত হয়। উক্ত ঘোষণায় শান্তি, নিরাপত্তা, সুশাসন, ব্যবসায় উন্নয়ন, নিরস্ত্রীকরণ, যৌথ পরিবেশন, মানবাধিকার, গণতন্ত্র, সুষম বণ্টন ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পায়। এবং 15 বছর মেয়াদি সহস্রাব্দ উন্নয়নে 8টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই 8টি লক্ষ্যমাত্রাকে আমরা বলি হচ্ছে MDC বা মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোলস। তো এটার যেই আমাদের উন্নয়ন সংস্থা, মানে এটার যেই কর্মসূচি স্কোর কিপার বা কে এটাকে স্কোরিং করবে, সেটা ছিল হচ্ছে আমাদের UNDP বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্টাল প্রোগ্রাম। এখন আসলে MDCর 8টি লক্ষ্য কী কী? এই 8টি লক্ষ্য এখন যেহেতু হয়ে গেছে, এখন ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু আগে ইম্পর্টেন্ট ছিল। কেউ যদি চান তাহলে নিচে ইন্টারেস্টে একটু মনে রাখতে পারেন যে কোন MDC কী ছিল। এখন MDC 1 ছিল চরম দারিদ্র্য এবং ক্ষুধা দূর করা। MDC 2 ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষা। MDC 3 ছিল লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন। 4 ছিল শিশু মৃত্যুর হার। 5 ছিল হচ্ছে মাতৃ সনদের মাতৃশাস্ত্রের উন্নয়ন।
তারপরে বিভিন্ন রোগ মোকাবেলা ছিল হচ্ছে MDG 6, 7 ছিল পরিবেশগত স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, এবং 8 ছিল উন্নয়নের বিশ্বভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলা। তো এই যে 8টি জিনিস, মানে 8টি গোল, এই 8টি গোলের ভিতরে আমাদের LDC-ভুক্ত বা লিস্ট ডেভেলপ কান্ট্রির ভিতরে তো বাংলাদেশ ছিল, তো এরা হচ্ছে শীর্ষ অবস্থান কিন্তু গ্রহণ করে, ঠিক আছে। তার মানে আমরা এই MDC কিন্তু অর্জন করেছিলাম। তো এটা অনেকের মনে থাকতে চায় না, তার জন্য আপনারা এটা মনে রাখতে পারেন যে পোর, চিলড্রেন, ইকুয়ালাইজ জেন্ডার, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল গ্লোবালি, ঠিক আছে। পোর মানে কি পোভার্টি অ্যান্ড হাঙ্গার, মানে দারিদ্র ক্ষুধা, যেটা MDC 1, MDC 2 কি চিলড্রেন এডুকেশন, সি দিয়ে মনে রাখবো চিলড্রেন দিয়ে, ইতে ইকুয়ালাইজ মানে কি জেন্ডার ইকুয়ালিটি, এটা 3 নম্বর। তারপরে জেন্ডার এম্পাওয়ারমেন্ট মানে নারীর ক্ষমতায়ন, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর। 5 নম্বর কি হেলথ মানে চাইল্ড অ্যান্ড ম্যাটারনাল হেলথ। তারপরে রোগ মোকাবেলা বা এইডস, ম্যালেরিয়া, আদার ডিজিজ মোকাবেলা। এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি যেটা পরিবেশগত, সেটা হচ্ছে আমাদের 7, এবং লাস্টে হচ্ছে গ্লোবাল পার্টনারশিপ, ঠিক আছে। তো এটারই পরে নতুন কিছু গোল আমাদের নেওয়া হয় এটার সাথে অ্যাড করে, সেটাকে আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যার অন্য নাম হচ্ছে গ্লোবাল গোল বা SDC, ঠিক আছে। তো SDCর ধারণা প্রতিষ্ঠা হয় 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে, এবং 25শে সেপ্টেম্বর 2015 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটা অনুমোদন লাভ করে। এটা রেজলিউশন নম্বর হচ্ছে 70/1, শিরোনাম ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটাকে এজেন্ডা 2030ও বলে, ঠিক আছে। তো এজেন্ডা 2030 মানে হচ্ছে এই যে SDGর 17টা গোল আছে, 169টি টার্গেট আছে, এবং 232টি ইন্ডিকেটর আছে। এই সবগুলোকে মিলে আমরা বলি হচ্ছে দ্য 2030 এজেন্ডা, ঠিক আছে, বা এজেন্ডা 2030, একটু মনে রাখবেন। তাহলে এই SDGর গোল আছে তাহলে 17টি, টার্গেট আছে 169টি, ইন্ডিকেটর আছে 232টি, মেয়াদ কি 15 বছর। তার মানে কি আমাদের জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2030। তো SDGর গুরুত্ব হচ্ছে সামাজিক উন্নয়নকে, মূল ক্ষেত্র হচ্ছে 5টি পি মনে রাখতে পারি আমরা: পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি এবং পার্টনারশিপ। মিশন কি? A blueprint to achieve a better and more sustainable future for all people all over the world by 2030। এবং এটা আমাদের জাতিসংঘের যে ডেভেলপমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটার অন্তর্গত। মাত্রা হচ্ছে 3টি আছে, একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে পরিবেশগত। তো 2025 সালে মানে বর্তমানে আমাদের যে SDGর অর্জনের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। তারা 87 স্কোর করেছে, তার মানে প্রায় সবই অর্জন করে নিয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে, 114 নম্বর, 63.9 আমাদের স্কোর। তো জাতিসংঘের সকল দেশই এটা গ্রহণ করেছে এবং কার্যকর হয়েছে 1 জানুয়ারি 2016 থেকে। যে এজেন্ডাটি আমাদের টেকসই উন্নয়ন 2030-এর অবিচ্ছেদ্য অংশ, সেটা হচ্ছে আদিস আবাবা অ্যাকশন এজেন্ডা, যেটা হচ্ছে 13 থেকে 16 জুলাই 2015 সালে যে সম্মেলন হয় সেখানে গৃহীত হয়। 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট, এই শীর্ষক আমাদের যে সম্মেলনটি হয় কনফারেন্স হয় সেখানে, ঠিক আছে। এবং যে ফোরামটি টেকসই উন্নয়ন এজেন্ডা 2030 সাথে যুক্ত, সেটা হচ্ছে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা HLPF এটাকে আমরা বলে থাকি। তারপরে হচ্ছে SDGর হচ্ছে 17টি যে গোল আছে, এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, ইম্পর্টেন্ট আমাদের জন্য, অনেক সময় MCQতে চলে আসতে পারে বা ভাইপাতে ধরতে পারে। তো এই 17টি গোল মনে রাখার জন্য আমরা একটা ঠিক মনে রাখতে পারি যে পোর নিড গুড এডুকেশন। পোর মানে কি পোভার্টি বিমোচন বা নো পোভার্টি। নিড মানে কি নিড অফ নিউট্রিশন, ঠিক আছে, তার মানে কি ক্ষুধা দূরীকরণ। গুড মানে কি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। তারপর এডুকেশন মানে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা। ইকুয়ালিটি মানে জেন্ডার ইকুয়ালিটি। ক্লিন মানে হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এনার্জেটিক মানে ওয়ার্ক এনার্জি এবং অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি যাতে আমরা পাই। ওয়ার্ক মানে ডিসেন্ট ওয়ার্ক। ইন মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করা। ইনইকুয়াল মানে হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটি। সিটি মানে হচ্ছে সাস্টেইন সিটিজ অ্যান্ড কমিউনিটিস। কনজিউম মানে হচ্ছে আমাদের রেসপন্সিবল কনজামশন এবং প্রোডাকশন। ক্লাইমেট মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে অ্যাকশনগুলো সেগুলো। বিলো মানে হচ্ছে লাইফ বিলো ওয়াটার। ল্যান্ড মানে লাইভ অন ল্যান্ড। পিস মানে কি পিস, জাস্টিস এবং স্ট্রং ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা। এবং পার্টনারশিপ হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস। এইগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবেন। লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা প্রথম যে 10টা লক্ষ্যমাত্রা, এটাকে আমরা বলি মানুষের উন্নয়ন বা ডেভেলপমেন্ট অফ পিপল, এবং 11 থেকে 15কে আমরা বলি পরিবেশগত বা ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এবং 16 থেকে 17 এই দুটাকে আমরা বলি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে এজেন্ডা 2030 এটা অলরেডি বলেছে যে গোল, টার্গেট এবং ইন্ডিকেটরগুলো মিলে। তারপরে আসুন আন্তর্জাতিক বিচারালয়, এটা আরেকটা অঙ্গ সংস্থান আমাদের জাতীয় সংঘের। এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা প্রতিষ্ঠা হয় 26শে জুন 1945 সালে। অন্য নাম হচ্ছে বিশ্ব কোর্ট। বর্তমান সভাপতি হচ্ছে জাপানি বিচারক ইউজি ইওয়াসাওয়া,
এই ইউজি ইওয়াসাওয়া এই রিসেন্টলি নির্বাচিত হয়েছে, কেমন? তো ইনার মেয়াদ হচ্ছে 3 বছর, 27 সালে শেষ হবে। নেদারল্যান্ডের হেগ শহরে এটার হচ্ছে আমাদের সদর দপ্তর, যেটাকে আমরা পিস প্যালেস বলি। বিচারক হচ্ছে 15 জন থাকেন। বিচারক নিয়োগ পদ্ধতি কি? বিচারক নিয়োগ পদ্ধতি হচ্ছে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের সম্মতিতে আমাদের 4 জন নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য, এই 5টি দেশ থেকে 4 জন এশিয়া থেকে, 3 জন ইউরোপ থেকে, 2 জন ল্যাটিন আমেরিকা থেকে এবং 2 জন আফ্রিকা থেকে এভাবে নির্বাচিত হয়ে থাকে। বিচারকের মেয়াদ থেকে 9 বছর। গঠন ক্ষমতা কি? জাতিসংঘের 93 নম্বর অনুচ্ছেদ বলে গঠন এবং 94 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্যের আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। মানে আন্তর্জাতিক আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমাদের সদস্য মেনে নিতেই হবে, কারণ সদস্য যেহেতু। তারপরে জাতিসংঘের সচিবালয়, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস সেক্রেটারিয়েট, এটা মানে হচ্ছে মহাসচিবের কার্যালয়। তাহলে মহাসচিব যেখান থেকে কাজ করে সেটাকে আমরা বলি সেক্রেটারিয়েট। সদর দপ্তর কি? নিউ ইয়র্কের দ্যাগ হ্যামারশোল্ড ভবন। প্রধান নির্বাহী হচ্ছে মহাসচিব, মানে মহাসচিব হচ্ছে এই সচিবালয়ের প্রধান। তো এটা হচ্ছে মেয়াদ আমাদের 5 বছর। সোয়াদ লিখে ফেলছে, এটা হচ্ছে মেয়াদ, ঠিক আছে? তাহলে মেয়াদ হচ্ছে 5 বছর। উপমহাসচিব হচ্ছে 11 জন থাকে এবং সহকারী মহাসচিব থাকে হচ্ছে 6 জন। মূল কাজ কি? প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। এবং এখন পর্যন্ত মানে জাতিসংঘ প্রতিষ্ঠার পর পর্যন্ত এখন পর্যন্ত আমরা 9 জন মহাসচিব নিয়ে জানি। এই 9 জন মহাসচিবের ডিটেলস আমাদের লাগবে। তো এই 9 জন মহাসচিবের নাম অনেকের মনে থাকতে চায় না সিরিয়ালি, সেক্ষেত্রে আমি একটা ঠিক বের করেছি, আসলে এটা জানি না কতটা উপকারী হবে আপনাদের জন্য। সেটা হচ্ছে টি মানে চা, এর দাগ কুটো জাভি বেটা কফি বানিয়ে আনে, ঠিক আছে? মানে সরি, এভাবে মনে রাখতে পারেন, চায়ের দাগ উঠিয়ে, মানে চায়ের দাগ পড়েছিল কোনো কারণে, সেটা উঠিয়ে একজন আছে যার নাম জাভি, জাভি তো চেনেন, ফুটবলার, তাই তো? তো কুটো জাভি, কুটো মানে কুটনি টাইপের, মানে একটু দুষ্টু টাইপের, কফি বানিয়ে নিয়ে আসে, মানে চায়ের দাগ উঠিয়ে সে এখন কফি বানিয়ে নিয়েছে। তাহলে এটা যদি আমরা মনে রাখি, তাহলে প্রথমে কি লিখবো? টি, টি মানে হচ্ছে, সরি কাজ করা না কেন, ট্রি মানে হচ্ছে ট্রিক ভ্যালি, কেমন? এটা ট্রাইগভে লাই লেখা আছে, এটা হচ্ছে ট্রিক ভ্যালি, ঠিক আছে? ট্রিক ভ্যালি। তাহলে প্রথম হচ্ছে ট্রি মানে ট্রিক ভ্যালি। তারপরে দাগ, দাগ মানে হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড। তারপরে উঠিয়ে, উঠিয়ে মানে হচ্ছে ইউথান্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কুটো, কুটো মানে মনে রাখবেন হচ্ছে কার্ড ভালডাইম। তারপরে হ্যাভিয়ার পেরেজ দ্য কোয়েলার, এটা দিয়ে মনে রাখবেন হচ্ছে আমাদের জাভি, ঠিক আছে? এই জাভিয়ার, এটা উচ্চারণ হ্যাভিয়ার হয়, কেমন? তো আমরা ইংরেজিতে তো আমাদের দেশের জাভিয়ারই বলি, এই কারণে যা লিখছি, হ্যাঁ? তো এটার উচ্চারণ, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে হ্যাভিয়ার, কেমন? ল্যাটিন তো। তারপরে বুট্রোস ঘালি, বুট্রোস ঘালি হচ্ছে, তারপরে এটা মানে হচ্ছে বেটা, কফি মানে হচ্ছে কফি আনান, তারপরে বানিয়ে, বানিয়ে মানে হচ্ছে আমাদের বান কি মুন, এবং লাস্টে আনে, আনে মানে হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। তাহলে টিয়ে দাগ উঠিয়ে কুটো জাভি বেটা কফি, কফি বানিয়ে আনে, এটা মনে রাখলেই হচ্ছে আমাদের এই 9 জন মহাসচিবের নাম মনে থাকবে। এখন যে ট্রিক ভ্যালি, এই ট্রিক ভ্যালির বাসা ছিল হচ্ছে আমাদের নরওয়েতে, এবং তিনি 1946 থেকে 1952 সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছে। তাহলে প্রথম মহাসচিব যদি বলে কে, সেটা হচ্ছে ট্রিক ভ্যালি। তো সংস্থার যে প্রাথমিক কাঠামো, তারপরে কোরিয়ান যুদ্ধকালীন যে সক্রিয় ভূমিকা, এগুলোতে কিন্তু আমাদের তার ভূমিকা আছে। তো তিনি আলটিমেটলি পদত্যাগ করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই। তাহলে পদত্যাগ করেছিলেন কে? তিনি। তার ট্রিক ভ্যালি পদত্যাগ করেছিল, মানে নর্মালি সে কিন্তু মানে তার দায়িত্ব পালন করেনি। তারপরে দ্যাগ হ্যামারশোল্ড, ইনি হচ্ছে সুইডেনে এনার বাসা। 1953 থেকে 1961 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছে। শান্তিরক্ষী বাহিনীর ধারণা শক্তিশালী করা, কঙ্গো সংকটের নেতৃত্ব দান, এগুলো কিন্তু তিনি করেছেন। তো তিনি দায়িত্বকালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, অনেকবার এসেছে প্রশ্নে। এবং আরেকটা জিনিস এসেছে, তিনি মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে? তাহলে শান্তিতে নোবেল পান মরণোত্তর। তাহলে মরণোত্তর শান্তিতে নোবেল পান হচ্ছে আমাদের দ্যাগ হ্যামারশোল্ড। তারপরে ইউথান্ট, ইউথান্ট হচ্ছে আমাদের প্রথম এশীয়, মায়ানমারে, তার মানে প্রথম এশীয় মহাসচিব। ঠিক আছে? তাহলে প্রথম এশিয়ার মহাসচিব হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড। ইনি 1961 থেকে 1971 সাল পর্যন্ত, মানে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই ইউথান্ট হচ্ছে আমাদের জাতিসংঘের মহাসচিব ছিল। তাহলে এটা মনে রাখবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মহাসচিব ছিল হচ্ছে ইউথান্ট, যদি এটা আমি অনেকবার বলেছি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক ভিডিওতে। তো
তো কিউবানতে মিসাইল সংকট সমাধান, তারপরে ডিলোকালাইজেশন বা উপনিবেশ মুক্তির যে অগ্রগতি, এগুলো কিন্তু তার কারণে হয়ে উঠেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কার্ট ভালডাইম, তার বাসা হচ্ছে অস্ট্রিয়ায়। ঠিক আছে, তিনি 1972 থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা, আফ্রিকা এশিয়া শান্তি মিশনে তিনি কিন্তু কাজ করেছেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু প্রথম কোনো মহাসচিব যিনি বাংলাদেশ সফর করেছেন, তার মানে কি প্রথম বাংলাদেশ সফরকারী। তার প্রথম বাংলাদেশ সফরকারী মহাসচিব হচ্ছে আমাদের এই কার্ট ভালডাইম। ঠিক আছে, তারপরে হ্যাভিয়ার পেরেজ দা কোয়েলার বা হচ্ছে জাভিয়ার পেরেজ দা কোয়েলার, তার বাসা হচ্ছে পেরুতে। ঠিক আছে, 1982 থেকে 91 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছে। ইরান ইরাক যুদ্ধবিরতি, আফগানিস্তান, মধ্য আমেরিকার শান্তি প্রক্রিয়া, এই কাজগুলো কিন্তু তার উল্লেখযোগ্য ভূমিকা। তারপরে বুত্রোজ ঘালি, যার বাসা হচ্ছে মিশরে, 1992 থেকে 1996 তিনি দায়িত্ব পালন করেছে। এজেন্ডা ফর পিস, সোমালি এবং রোয়ান্ডার মানবিক হস্তক্ষেপ, শান্তিরক্ষা সংস্কার, এগুলো কিন্তু তিনি করেছেন। এবং এই বুত্রোজ ঘালি হচ্ছে আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম আফ্রিকান মহাসচিব। তাহলে প্রথম আফ্রিকান মহাসচিব হচ্ছে এই বুত্রোজ ঘালি, মনে থাকবে। তারপরে কফি আনানের বাসা হচ্ছে ঘানা, তিনি দ্বিতীয় আফ্রিকান। 1997 থেকে 2006 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি তিনি চালু করেছেন। মানবাধিকার পক্ষে সক্রিয় হয়েছেন। নোবেল শান্তি পুরস্কারও কিন্তু তিনি পেয়েছেন। কত সালে? তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন 2001 সালে। ঠিক আছে, তারপর হচ্ছে বানকিমুনের বাসা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। 2007 থেকে 2016 মানে 10 বছর মেয়াদি তিনি দায়িত্ব পালন করেছে। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট 2015 বড় ভূমিকা পালন করেছে। জলবায়ু মোকাবেলা এবং নারী অধিকার এবং শান্তি রক্ষায় তিনি অনেক বড় বড় কাজ করেছেন। ঠিক আছে, এবং তিনি হচ্ছে এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব। এবং সর্বশেষ যিনি মহাসচিব বর্তমান, তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক আমাদের অ্যান্টোনিও গুতেরেস। রিসেন্টলি বাংলাদেশে এসেছিলেন মার্চ মাসে, এবং 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন। শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন, SDG, তারপরে 2030 এজেন্ডা, কোভিড-19 মহামারী মোকাবেলায়, এগুলোতে কিন্তু নেতৃত্ব দিয়েছেন তিনি। ঠিক আছে, তো তিনি প্রথমবার যখন দায়িত্ব গ্রহণ করেন সেটা হচ্ছে 2017 সালে, এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছে 2021 সালে। বর্তমান আছেন, সামনেই তার মেয়াদ শেষ হবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল হচ্ছে মোটামুটি আমাদের জাতিসংঘের মহাসচিবগুলো নিয়ে। এখন আমি কয়েকটা মহাসচিবের নাম দেখাবো, কেমন? যাদের নাম দেখাবো মনে রাখবেন এরা হচ্ছে বাংলাদেশ সফর করে গেছে। তাহলে কাদের নাম দেখায় দেখেন। সর্বপ্রথম যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন তার নাম হচ্ছে কোল্ড ওয়ালডহেইম। ঠিক আছে, কার্ট ভালডেইম বা ওয়ালডহেইম, ইনি হচ্ছে 1973 সালে সর্বপ্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন। ঠিক আছে, তাহলে কার্ট ওয়ালডহেইম। দ্বিতীয় যিনি বাংলাদেশে এসেছিলেন তার নাম হচ্ছে পেরেস দা কোয়েলার বা জাভিয়ার পেরেস দা কোয়েলার, বা আমরা যাকে হ্যাভিয়ার পেরেস দা কোয়েলারও বলতে পারি, সঠিক উচ্চারণ আর কি। 1989 সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। তৃতীয় হচ্ছে কফি আনান। এই কফি আনান বাংলাদেশে এসেছিলেন, আমি যদি ভুল না করি, 2001 সালে, যে বছর তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে কফি আনান যে বছর বাংলাদেশে এসেছিলেন সেই বছরই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে বান কি মুন হচ্ছে একমাত্র আমাদের মহাসচিব, তিনি এখন পর্যন্ত 2বার এসেছেন। একটা হচ্ছে 2008 সালে, আর একটা হচ্ছে 2011 সালে। ঠিক আছে, তারপরে অ্যান্টোনিও গুতেরেসও আমাদের 2বার এসেছে। কবে? একটা হচ্ছে 2018 সালে, আর হচ্ছে 2025 সালে। ঠিক আছে, তাহলে 2বার করে বাংলাদেশ সফর করেছেন দুইজন, একটা হচ্ছে বান কি মুন আর একটা হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। মানে সর্বশেষ যে দুজন মহাসচিব তারা কিন্তু 2বার করে এসেছেন। বোঝা গেল? এখন আসুন ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। জাতিসংঘের যে 13 নম্বর অধ্যায়, এই 13 নম্বর অধ্যায় অনুযায়ী এটা প্রতিষ্ঠা হয়েছিল। এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ট্রাস্ট টেরিটরিজ, মানে যেগুলো উপনিবেশ অঞ্চল, যেগুলো এখনও স্বাধীন হয়নি, সেগুলোর দায়িত্ব গ্রহণ করা, জনগণের সুশাসন এবং উন্নয়নে সহায়তা করা, এবং নিরাপত্তা পরিষদের সুপারিশে কিন্তু এরা পরিচালিত হয়। প্রধান কাজ কি? উপনিবেশমুক্ত দেশগুলোকে স্বাধীনতা অর্জনের সহযোগিতা, স্থানীয় জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক শিক্ষা উন্নয়ন নিশ্চিত করা, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য পরামর্শ প্রদান করা। কিন্তু 1994 সালে সর্বশেষ যেই আমাদের উপনিবেশ ছিল পালাও, এই পালাও স্বাধীনতার পর থেকে এটা আসলে অকার্যকর হয়ে গেছে। তো বর্তমানে একমাত্র অধিভুক্ত অঞ্চল হচ্ছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আইল্যান্ড। ঠিক আছে, এখন একটা জিনিস নিয়ে আমাদের খুব কনফিউশন আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা আমাদের জাতিসংঘের 6টি অঙ্গ সংস্থার একটি। আর একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্ট। এই আইসিসি আর আইসিসির ভিতরে অনেক ঝামেলা হয় আমাদের, কিন্তু মনে রাখতে হবে দুইটা কিন্তু আলাদা। তো আমি আইসিসি নিয়ে প্রথমে একটু বলে দিই, তারপরে দুইটার একটা ডিফারেন্স আমি দেখাচ্ছি।
যে আইসিসি হচ্ছে 1998 সালের 17 জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত যে রোম স্ট্যাটিউ আছে এই স্ট্যাটিউট অনুসারে প্রতিষ্ঠিত হয়। এবং এটা কত নম্বর ছিল? রোম বিধির যে 198 অনুচ্ছেদ, এই 98টি অনুচ্ছেদের একটা। ঠিক আছে, তো এই বিধি অনুসারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা মানে উদ্যোগ গৃহীত হয়। পরবর্তীতে 17 জুলাই 1998 সালে এটি প্রতিষ্ঠা হয়, কিন্তু যাত্রা শুরু করেছে 2002 সালের 1 জুলাই। বর্তমান সদস্য দেশ হচ্ছে 123টি। সর্বশেষ সদস্য হচ্ছে কিরিবাতি, যেটা 1 ফেব্রুয়ারি 2020 সালে সদস্যপদ লাভ করেছে। তো বাংলাদেশ রোম বিধি স্বাক্ষর করে 23 মার্চ 2010 সালে, এবং ওই দিনই বাংলাদেশে আইসিসি এর 111তম সদস্যপদ লাভ করে। এবং 25 মার্চ 2010 তারিখে যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল কিন্তু প্রতিষ্ঠা হয় আমাদের দেশে। ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের যে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমকে 5 ফেব্রুয়ারি 2021 থেকে আইসিসি এর আওতায় নিয়ে আসা হয়। ফিলিস্তিন সদস্যপদ পায় হচ্ছে 2015 সালে। আন্তর্জাতিক আদালত হচ্ছে 4টি বিষয়ের বিচার করে। কি? একটা হচ্ছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধ। এই 4টি অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক আদালত করে থাকে। এখানে বিচারক আছে 18 জন। সদর দপ্তর কোথায়? নিউজিল্যান্ডের দ্য হেগ বা পিস প্যালেস। ঠিক আছে, তাহলে কাহিনী হচ্ছে যে এই যে আইসিসি এবং আইসিজে দুইটারই হচ্ছে আমাদের সদর দপ্তর কিন্তু একই জায়গায়, একই প্লেসে। ঠিক আছে, পিস প্যালেস, দ্য হেগ, নেদারল্যান্ডে। এখানে অনেকে ঝামেলা হয়ে থাকে, কিন্তু এই আইসিসি কিন্তু জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান না। তাহলে জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান না, বরং এটা একটা সাধারণ আদালত যেটা জাতিসংঘকে সহায়তা করে। ঠিক আছে, মনে আছে। আর আইসিজে হচ্ছে আমাদের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা আন্তর্জাতিক আদালত যেটাকে বলে, যেটা জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন। ঠিক আছে, তাহলে জাতিসংঘের প্রধান যে 6টি অঙ্গ, এই 6টি অঙ্গের একটি হচ্ছে। আর আইসিজেতে আসলে রাষ্ট্র বনাম রাষ্ট্রের ঝামেলাটা দেখা হয় আর কি। আর আইসিসিতে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালের ভিতরে ঝামেলা দেখা হয়। কার্যক্রম দেশ বনাম দেশ আর ব্যক্তি বিরুদ্ধে ব্যক্তি। উদাহরণ হিসেবে বলতে পারি যেমন রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে ঝামেলা চলছে, এটা একটা। তারপরে রিসেন্টলি গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছে রোহিঙ্গা ইস্যুতে, এটা একটা। এটা কিন্তু হচ্ছে আইসিজেতে নিষ্পত্তি হবে। আর কঙ্গোর যুদ্ধাপরাধের বিচার, তারপরে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মামলা, এই যে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা, এইগুলো হচ্ছে আইসিসিতে হবে। তো প্রধান উপাধি এটাকে আমরা বলি ওয়ার্ল্ড কোর্ট, আমাদের যেটা হচ্ছে আইসিজে, আর আইসিসিকে আমরা বলি হচ্ছে ক্রিমিনাল কোর্ট। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিন হচ্ছে আমরা জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলো নিয়ে জানবো। আসসালামু আলাইকুম।